পৌর নির্বাচনে কৌশল নির্ধারণ করতে ধানমন্ডি ও গুলশানে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ সভা। যে নির্বাচন সুষ্ঠু হবে না, অবাধ হবে না, প্রশ্ন উঠবে যে তাহলে আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? এই জন্য যাচ্ছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপির রাজনীতির সংস্কৃতি আছে মিথ্যাচার করা। নির্বাচন এখন শুরুই হয়নি বলতে গেলে আনুষ্ঠানিকভাবে, সেভাবে এখন থেকে বলা শুরু করেছে। নির্বাচন কমিশন ভূমিকা রাখছে না, নিরপেক্ষতা হারিয়েছে। জেলায় জেলায় অনানুষ্ঠানিক প্রচারে প্রার্থীরা, চলছে গণসংযোগ। ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। দলটল বাদ দিয়ে যে ভালো মানুষের সেবা করতে পারবে আমরা তাকে চাই। মানুষের সুবিধার্থে যে করতে পারবে তাকে আমরা কিন্তু পৌরসভার লোক সবাই মিলে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিম মুনিয়াত। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আপিল শুনানি শেষ, রায় 6 জানুয়ারি। বহাল থাকবে ফাঁসির রায়, আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। বিশ্বের যে কোনো দেশের চেয়ে নিরাপদ বাংলাদেশ, জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই, ফেনীতে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার 4 দশকে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন। পরীক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। যেখানে সেখানে ইট ভাটার কারণে কমছে ফসল ও ফলের উৎপাদন। দূষিত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার মানুষও, অবৈধভাবে গড়ে ওঠা ভাটা বন্ধের তাগিদ। এবং মুসলমানদের বন্ধু হিসেবে পাশে রাখতে ওবামার ঘোষণার একদিন পর তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর। পৌর নির্বাচনে কৌশল নির্ধারণ করতে যৌথ সভা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ও ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় একই সময়ে এই যৌথ সভা হয়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঢাকা ও ঢাকার বাইরে কোথাও সভা সমাবেশ করতে পারে না বিএনপি। সব জায়গায় গ্রেফতার আতঙ্কে ভুগছে নেতাকর্মীরা। মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। সভায় পৌর নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নির্ধারণের পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঠিক করা হয়। আবার একটা নতুন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে জনগণকে আশা করা হচ্ছে যে তারা তাদের ভোট দিতে পারবে। আমরা বারবার বলেছি যে আমরা জানি যে এই নির্বাচন সুষ্ঠু হবে না, অবাধ হবে না, প্রশ্ন উঠবে যে তাহলে আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? এই জন্য যাচ্ছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতান্ত্রিক উপায়েই পরিবর্তনগুলো আনতে চাই। এদিকে সকালে পৌরসভা নির্বাচনে কৌশল নির্ধারণ করতে রাজধানীর ধানমন্ডিতে যৌথ সভা করেছে 14 দল। বৈঠক শেষে 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন শুরু হওয়ার আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, অপপ্রচার চালানো বিএনপির পুরনো অভ্যাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে তাকে ধন্যবাদ জানান নাসিম। তিনি বলেন, নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা কোনোভাবেই কাম্য নয়। এই সংস্কৃতি থেকে দলটি বেরিয়ে আসবে বলেও আশা করেন তিনি। যৌথ সভায় পৌর নির্বাচনে দলের 51 জন বিদ্রোহী প্রার্থীর বিষয়েও আলোচনা হয়। এছাড়াও যেসব এলাকায় প্রার্থীরা দুর্বল সেখানে 14 দলের কৌশল কেমন হবে তা নিয়েও আলোচনা করা হয়। নির্বাচন বর্জন করা কোনো শুভ লক্ষণ নয়। নির্বাচন বর্জন করা কোনো আত্মঘাতী কাজ। এখানে এই সংস্কৃতি বেরিয়ে এসে তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানের শীষ মার্কা নিয়ে আজকে নির্বাচনে যুদ্ধে নেমেছেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব তিনি যেন
তার এই শুভ চেতনাটাকে অব্যাহত রাখে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত। নির্বাচন এখন শুরুই হয়নি বলতে গেলে আনুষ্ঠানিকভাবে সেভাবে, এখন থেকে বলা শুরু করেছে। নির্বাচন কমিশন ভূমিকা রাখছে না, নিরপেক্ষতা হারিয়েছেন, তারা এখন একটি অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। এই যে মিথ্যাচার করা, এর উত্তর সঠিকভাবে বিভিন্ন সময় আমাদের আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন। চৌধুরী আছে মনে করেন বিএনপি সংস্কৃতি বেরিয়ে আসবে। জাতীয় রাজনীতিতে জোটগতভাবে অবস্থান থাকলেও পৌর নির্বাচনে এককভাবেই অংশ নিচ্ছে মহাজোটের শরিক দলগুলো, যার ব্যতিক্রম নয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। তবে সংসদের বাইরে থাকা ২০ দলীয় জোটের দলগুলো এই নির্বাচনে লড়ছে জোটগতভাবেই, যদিও দুই দলের বেশিরভাগ দলই কোনো পৌরসভায় প্রার্থী দিতে পারেননি। তবে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি সহ দুই জোটের শরিক দলগুলোর প্রত্যাশা নিরপেক্ষ ও পেশি শক্তির প্রভাব মুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন, তাই ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের মতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। নির্বাচনে দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে দুই জোটের কয়েকটি শরিক দলও। তবে নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না ২০ দলের শরিক জামাত। এদিকে ২০ দল বলা হলেও এর মধ্যে ১৬টি দলই কোনো পৌরসভাতেই প্রার্থী দিতে পারেনি, আর মহাজোট থেকে প্রার্থী দিয়েছে মাত্র ৬টি দল। তবে নির্বাচনে অংশ নেওয়া দুই জোটের শরিকদেরই চাওয়া সুষ্ঠু পরিবেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। বিভিন্ন পৌরসভাগুলিতে যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং বাতিলের হিড়িক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে সেখানে তারা নিরপেক্ষ নয়। দলীয় রাজনীতি এবং তার সাথে দলের ভিত্তিতে জনগণকে সংগঠিত করার যে বিষয়টি রয়েছে সেটা এর দ্বারা সাধিত হবে। আশা করি নির্বাচন কমিশন অন্তত এবার জনগণের কাছে তাদের যে শক্তি আছে এবং তাদের যে কর্তৃত্ব আছে সেটা তারা প্রমাণ করতে সক্ষম হবেন। দলীয় প্রতীক নিয়ে পৌর নির্বাচনের এই লড়াইয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারালে শুধু বিরোধী পক্ষই নয়, বরং এর নেতিবাচক প্রভাব সবার উপরে পড়বে বলে মনে করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও ২০ দলীয় জোটের শরিক এলডিপি। এলডিপির পক্ষ থেকে আমরা প্রায় ১২টা জায়গায় নমিনেশন সাবমিট করেছিলাম। এটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, না হলে এটা দেশেরও ক্ষতি হবে, এই সরকার বিপদগ্রস্ত হবে। জোর করে বল প্রয়োগ করে প্রার্থীকে বসিয়ে দেওয়া হচ্ছে। মানুষ ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিতে পারে, তার আশা করবো যে আমাদের যতটা সিটে দাঁড়িয়েছি তার 80% সিট আমরা জয়লাভ করব। এছাড়া স্থানীয়ভাবে এই নির্বাচন হলেও সরকার সচেতন থাকলে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটবে না বলেও মনে করেন এসব রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে খুলনার পাইকগাছা পৌরসভা এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম, ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্যবাজারে আছেন হারুনুর রশিদ এবং রাজশাহীর মুন্ডুমালা পৌরসভা এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব তরিকুলের কাছে। তরিকুল, মামুন, আপনি যেমনটি বলছিলেন যে পৌর নির্বাচনে খুলনার পাইকগাছা উপজেলায় কিন্তু একটি নির্বাচনী যে আমেজ বা নির্বাচনী হাওয়া সেটি কিন্তু জোরে সোরে বইছে। যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, তথাপি এখানে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কুশল বিনিময়ে তারা সময় পার করছেন এবং ব্যক্তিগত কাজে তারা সময় পার করছেন। আমরা সকাল থেকে এই উপজেলায় এসে যেটি দেখেছি যে ৯৭ সালে এই পৌরসভাটি স্থাপিত হওয়ার পর থেকে এলাকার মানুষের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া তার থেকে কিন্তু বেশ কিছু চাওয়ার থেকে পাওয়াটার বেশ ফারাক রয়েছে। যেমন এখানকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে সড়ক ব্যবস্থা, জলাবদ্ধতা, নদী ভাঙন, এরকম কিছু মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এখানকার পৌরবাসীর যে বেঁচে থাকার জন্য, জীবনযাপনের জন্য যে চাহিদাগুলো, সেইগুলো অনুপস্থিত। এখানে তারা বলছেন যে তারা এবারে যারা প্রার্থী, যারা ভোট চেতে আসছেন যে প্রার্থীরা, তারা কিন্তু তাদের কাছে তারা এই প্রত্যাশাটাই করছেন যে তারা যেন তাদের এই স্বপ্নগুলো বা ইচ্ছাগুলো তারা পূরণ করেন। পাশাপাশি ভোটাররা কিন্তু ভেবে চিন্তেই তাদেরকে ভোট দিবেন, এরকম একটি অঙ্ক তারা ইতিমধ্যে কষতে শুরু করেছেন। এর বাইরে প্রার্থীরা যেটি করছেন, তারা ভোটারদের কাছে কিভাবে ভোট প্রার্থনা করবেন সেই কৌশল কিন্তু তারা এরই মধ্যে নির্ধারণ করতে শুরু করে দিয়েছেন এবং তারা প্রতীক পাওয়ার পরপরই তারা নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি আরেকটু বলে রাখি যে এই পৌরসভাতে, পাইকগাছা পৌরসভাতে ১২
12,600-র একটু বেশি ভোটার রয়েছে এবং এখানে 9টি যে ওয়ার্ড রয়েছে এখানে 36 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং ত্রিমুখী লড়াইয়ের আমরা এখানে আভাস পাচ্ছি। বিএনপি, আওয়ামী লীগ এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে, সেই ত্রিমুখী লড়াই এখানে হবে বলে এখানকার আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেটি জানতে পেরেছি যে এখানে যারা অন্যান্য মহিলা সংরক্ষিত আসনের যে কাউন্সিলর প্রার্থী রয়েছেন আজকে তাদের শুনানির শেষ দিন নির্বাচন কার্যালয়ে এবং এটি হওয়ার পরে প্রার্থী আরো চূড়ান্ত হবে যে কে আসলে প্রার্থী হতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা উপজেলা পৌর নির্বাচনের প্রচারণার বা নির্বাচনী আমেজের খবর। আমরা এখন ময়মনসিংহে চলে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনা রশিদ, তার কাছে চলে যাচ্ছি। আসলে ময়মনসিংহেও পৌর নির্বাচনের যে প্রচারণা রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আসলে প্রার্থীরা বসে নেই, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যে ভোটার রয়েছেন তাদের নির্ধারিত এলাকায় সেই ভোটারদের সাথে যাচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং কথা বলছেন। তো আমরা সকাল থেকেই অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায়। এই পৌরসভায় এই 30 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, 30 ডিসেম্বর। এই নির্বাচনে এখানে মেয়র পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন 37 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন 16 জন। তো এখানে আসলে যে এই পৌরসভার নির্বাচনে আসলে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন সৈয়দ রফিকুল ইসলাম, যিনি বর্তমান মেয়র, এবং বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সুজিত কুমার দাস। এছাড়া এখানে বিএনপি আওয়ামী লীগের আরো 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, একজন হচ্ছেন সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম হবি এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি। এই 2 জন প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর যারা রয়েছেন তারাও কাজ করছেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর যারা রয়েছেন তারাও কাজ করছেন। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে এই গৌরীপুর পৌরসভার যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সুপেয় পানির সমস্যা রয়েছে, পয়ঃনিষ্কাশনের সমস্যা রয়েছে এবং বিনোদনের, বিশেষ করে একটি শিশু পার্কের প্রয়োজনীয়তা রয়েছে এই পৌরসভায়। এবং এই বিষয়গুলো সামনে নিয়ে আসলে মেয়র প্রার্থী যারা রয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা যদি নির্বাচিত হতে পারেন সেইগুলো করে দেবেন, এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এছাড়া আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারাও একটা বিষয় বলছেন যে এবার দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হলেও তারা প্রাধান্য দিচ্ছেন আসলে এখানে ব্যক্তি এবং কারা এই পৌরসভার কারা এই কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন সেই বিষয়টিকেই তারা দেখছেন এবং তারা বলছেন যে যারা তাদের উন্নয়ন করতে পারবেন এবং সবসময় পাশে থাকবেন সেরকম প্রার্থীকেই তারা ভোট দেবেন। তো এই ছিল আসলে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবলাম। যে মেয়র এবং কাউন্সিলর এবং সেই সাথে সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও তারা প্রার্থীদের কাছে গিয়ে তাদের নির্বাচনের জন্য দোয়া চাচ্ছেন এবং কুশলাদি বিনিময় করছেন। সেই সাথে সাথে তারা জানার চেষ্টা করছেন যে এই এলাকায় আসলে কোন জিনিসগুলো নিয়ে পরবর্তীতে কাজ করার রয়েছে। সেই সাথে আমরা যখন প্রার্থীদের সাথে কথা বলছিলাম, প্রার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এইটি একটি উচ্চ বরেন্দ্র এলাকা, যার কারণে এখানে খাবার পানির একটি সমস্যা রয়েছে, যেটি নিয়ে পরবর্তীতে নির্বাচিত হলে তারা কাজ করতে চায়। সেই সাথে সাথে আপনাকে জানিয়ে রাখি মামুন, সেটি হচ্ছে যে এখানে এই পৌরসভাটিতে সেই যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এলাকাবাসীরা, সেটি হচ্ছে সড়কগুলোর যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো প্রশস্ত করা। সেই সাথে সাথে তারা চাচ্ছে যে বিভিন্ন মার্কেট, পৌর মার্কেট গড়ে তোলার প্রতিশ্রুতি যারা দিবেন তাদেরকে নির্বাচিত করবেন। এর সাথে সাথে তারা কিন্তু চাচ্ছেন যে এই পৌরসভাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং বিদ্যুৎ ব্যবস্থাও সচল করবেন এখানকার নির্বাচিত মেয়ররা। মামুন, আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আসলে আওয়ামী লীগের একজন প্রার্থী এবং বিএনপির থেকে হচ্ছে 2 জন প্রার্থী রয়েছেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন 2 জন। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে 2 জন বিদ্রোহী প্রার্থী তারা মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছেন। এবং আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে মন্ডুমালা পৌরসভায় আসলে সাধারণ মানুষরা বলছেন যে তারা তাদেরকেই চাইবেন যারা কিনা তাদের উন্নয়নের জন্য কাজ করবেন। যদিও দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তারপরেও তারা চান যে তাদের ভাগ্য উন্নয়নে যারা কাজ করবেন তারাই আসলে তাদেরকে নির্বাচিত করবেন। তো মামুন, এই ছিল আমার কাছে মন্ডুমালা পৌরসভা নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহী এই 3 জেলা থেকে 3 সহকর্মী জানাচ্ছিলেন পৌর নির্বাচনের খবরাখবর।
আগামীকাল থেকে শুরু হচ্ছে পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আর প্রতীক বরাদ্দ হবে 14 ডিসেম্বর। প্রতীক বরাদ্দের আগে দলীয় মেয়র প্রার্থীরা প্রচারণার প্রতীক ব্যবহার করতে পারবে কিনা এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করছে নির্বাচন কমিশন। এছাড়া বিএনপির একটি প্রতিনিধি দলের বিকাল 4টা নাগাদ নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়ে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। রামিম, আপনি জানেন যে আসন্ন যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় নিয়ে যেই জটিলতাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে, এবার যেহেতু প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে মেয়র প্রার্থীরা এই নির্বাচনে অংশ নেবেন, তো সেক্ষেত্রে যারা দলীয় প্রার্থীর মেয়র প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানেন যে তারা কি প্রতীক নিয়ে এই ইলেকশনে লড়তে যাচ্ছেন। অর্থাৎ যারা সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী হবেন তারা নৌকা প্রতীক, এবং যারা বিএনপির প্রার্থী তারা ধানের শীষ প্রতীক, এবং একইভাবে জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তু লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন। আর যেই কমিশনের যেই আচরণবিধি এবং যেই তফসিল, সেই তফসিল অনুযায়ী কিন্তু আগামী 14 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, এবং প্রতীক বরাদ্দ দেওয়ার পরে প্রার্থীরা প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে পারবেন। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী যারা, তারা কিন্তু এখনই প্রতীক, তাদের কি প্রতীক হবে সেটি কিন্তু কালকেই জানতে পারছেন না। সেক্ষেত্রে আগামী যেই 5 দিন, অর্থাৎ 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রার্থীরা কিভাবে তাদের প্রচারণায় অংশ নেবেন, অর্থাৎ যারা দলীয় প্রার্থী তারা কি তাদের যেই নির্বাচনী প্রতীক, সেই প্রতীক নিয়ে তারা প্রচারণায় অংশ নেবেন কিনা, এই বিষয়টি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে মূলত আজকে নির্বাচন কমিশনার বৈঠক করেছেন, এবং বৈঠকে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত আসতে পারেনি যে এ বিষয়ে আসলে তারা কি ব্যবস্থা নেবেন। অনেকে বলছেন, অর্থাৎ কমিশনের পক্ষ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখানে কমিশনের পক্ষ থেকে অনেকেই বলছেন যে প্রার্থীদেরকে তারা একটা চিঠি দেবেন এবং সেখানে তারা উল্লেখ করবেন যেন আগামী 15 তারিখের আগে কেউ 14 তারিখের আগে কেউ প্রতীক নিয়ে নির্বাচনের প্রচারণায় অংশ না নেন। তবে সে বিষয়টি কতখানি ফলপ্রসূ হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা দ্বৈত মত রয়েছে কমিশনার এবং নির্বাচন কমিশনার যেই সচিবালয়, সেই সচিবালয়ের মধ্যে। তো সেই বিষয়টি এখনো অমীমাংসিত। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিকেল বেলা, অর্থাৎ বিকেল 4টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। তো সেই প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা যে বিষয়টি বলছেন যে বিভিন্ন জায়গায় কিছু বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কমিশনের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি অনেক প্রার্থীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা যাতে এই ইলেকশনে যাতে লড়তে না পারেন। তো এই বিষয়গুলো থাকলে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেন। তো মোটামুটি এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুনিয়াত। নির্বাচন কমিশন সচিবালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান। এখন চলে যাচ্ছি পরের খবরে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় দেওয়া হবে আগামী 6 জানুয়ারি। সকালে দুপক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের এদিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, সর্বোচ্চ আদালতের রায়ও নিজামীর ফাঁসির রায় বহাল থাকবে। অন্যদিকে ছোটখাটো অপরাধ প্রমাণ হলেও নিজামীর সাজা কমে আসবে বলে মনে করে আসামি পক্ষ। আফজাল হোসেনের রিপোর্ট। আলবদর কমান্ডার মুজাহিদের ফাঁসি কার্যকরের পর এবার বদরের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর আপিল নিষ্পত্তি করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আসামি পক্ষের যুক্তি খণ্ডন শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জানান, আগামী 6 জানুয়ারি আপিলের রায় ঘোষণা করবেন তারা। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের প্রত্যাশা, আপিলের রায়েও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। বুদ্ধিজীবীদের হত্যার ব্যাপারে যদি মতিউর রহমান নিজামী কোনো শাস্তি না পান, বিশেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, তাহলে আমাদের বহুদিনের প্রত্যাশা সেটা একদম ফ্রাস্ট্রেটেড হবে। আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান বা কাদের মোল্লা, এরা সবাই ছিল মতিউর রহমানের অধীনস্থ, সাবঅর্ডিনেট। সুতরাং সাবঅর্ডিনেটরা যেখানে শাস্তি পেয়েছে, সেখানে যদি তাদের নেতা শাস্তি না পায় তাহলে ঠিক হবে না। যদিও আসামিপক্ষ মনে করেন সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হলেও আপিলের রায়ে তার দণ্ড কমে আসবে। যে সাক্ষী প্রমাণ আছে সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ প্রমাণিত হবে, এবং তার যে কালপাবিলিটি সেটা বিবেচনা করে তার ব্যাপারে যদি সাজাও দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো অবস্থায় তাকে এক্সট্রা গ্রুপ লঘুদণ্ড দেওয়া হবে। আলবদরের এই নেতার বিরুদ্ধে গত বছরের 29 অক্টোবর বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং পাবনার 3টি গ্রামে গণহত্যার 4টি অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে একই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকায় জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ অনেক নিরাপদ বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই জঙ্গি তৎপরতা সারা মানে এটা একটা গ্লোবাল থ্রেট হয়ে গিয়েছে, এটা হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশ অনেক ভালো আছে, আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে। এবং আপনারা কিছুদিন আগে গ্লাভসের ওই যে আমেরিকান এক সেখানেও দেখছেন বাংলাদেশ অনেক ভালো এবং পৃথিবীর 35তম স্থান যেখানে নাকি নিরাপদে আমাদের মানে জাতি আমাদের দেশবাসী আছেন। কাজেই আমি মনে করি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার জন্য উৎকণ্ঠা প্রকাশ করার কোনো কারণ নেই। এখানে এখন পর্যন্ত আমি মনে করি আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। দুপুরের সময়ে আরো থাকছে। আগামী বছর নারায়ণগঞ্জে চালু হচ্ছে দুটি বেসরকারি আইসিটি। আমদানি রফতানির প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ৭,২৭৬ কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। প্রকল্প সহায়তা ধরা হয়েছে ৪,৫০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে বড় প্রকল্প হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকা ব্যয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ইনস্টলেশন অফ সিঙ্গল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে ৩,৯০৩ কোটি ২০ লাখ দেবে চায়না এক্সিম ব্যাংক। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী একথা বলেন। আগামী অর্থ বছরের বাজেট হবে ৩,৪০,০০০ কোটি টাকা। এ লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আমি যখন প্রথম মন্ত্রী হলাম তখন আমাদের যে বাজেটটা ইনহেরিট করলাম সেই বাজেটের আয়তন ছিল ৯১,০৯২,৯২,০০০ কোটি টাকা। এবং আপনারা জানেন গত বছরের বাজেট হয়েছে ৩,০০,০০০ কোটি টাকা, এই বছরের বাজেট হচ্ছে ৩,৪০,০০০ কোটি টাকা। তার মানে হচ্ছে সারা দেশে সরকারি খাতে খরচ এই গত বছরের থেকে ৪০,০০০ কোটি টাকা বেশি হবে। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জেএমবি জড়িত রয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। এ মামলার প্রধান আসামি মাসুদ রানার জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে হত্যা চেষ্টার মামলার বিষয়েও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তার কাছে পাওয়া গেছে বলে জানান ডিআইজি হুমায়ুন কবির। দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ৩টা মামলার ঘটনায় আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। আমাদের মূল আসামি ধরা পড়েছে আমাদের কাছে। উগ্রপন্থী যে মৌলবাদী সংগঠন জেএমবির তারা সদস্য আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত ছিল, তা কিভাবে পরিকল্পনা করেছে, কিভাবে হত্যা করেছে, প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ আদালতে দিয়েছে। বিজয়ের ৪৪ বছরের দীর্ঘ পথ চলায় দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। বছর বছর বেড়েছে পাবলিক পরীক্ষায় পাশের হার, কিন্তু শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। তাদের মতে প্রচলিত পরীক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কাও তাদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে।
30 লাখ শহীদের তাজা রক্ত আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। সদ্য স্বাধীন বাংলাদেশে অন্যান্য খাতের মতোই শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ে নাজুক। সে অবস্থা কাটাতে সময় লেগে যায় বেশ কয়েক বছর। এরপর প্রতি বছর দেশে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে হু হু করে। জিপিএ 5 পাওয়াটাও এখন আর কষ্টসাধ্য কিছু নয়। পাশের হার আর জিপিএ 5 প্রাপ্তির এত অর্জনের পরেও পার্শ্ববর্তী দেশের তুলনায় দেশের শিক্ষার মান না বাড়ায় পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থাকে দুষছেন শিক্ষাবিদরা। ভবিষ্যৎটা পুরোপুরি পাবলিক পরীক্ষায় কি করেছে, কি ফল করেছে তার উপর নির্ভর করছে। এই পরীক্ষা কেন্দ্রিকতাটা দূর করা দরকার, এখানে শিক্ষা কেন্দ্রিকতাটা আনা দরকার। এই যে হাজার হাজার লক্ষ জিপিএ পাস পাচ্ছে, এটা থেকে বোঝার উপায় নেই যে আমাদের শিক্ষার উন্নতি হচ্ছে। সম্প্রতি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে মহামারীর সঙ্গে তুলনা করছেন শিক্ষাবিদরা। যে প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন অভিভাবকরা মনে করেন যে অন্য ছেলে মেয়েরা তো ফাঁস করা পরীক্ষার প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে মেয়েটা বঞ্চিত হচ্ছে। এটা একটা সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ে। আমরা শিক্ষায় আসলে দারুণ ভালো করছি সেটা বলার কোনো সুযোগ নাই। যে সকল দেশ আমাদের প্রায় সমপর্যায়ে ছিল কিন্তু এখন অগ্রগতির মাপকাঠিতে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তার মধ্যে কোরিয়া আছে, তার মধ্যে মালয়েশিয়া আছে, তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। পরীক্ষা পদ্ধতিতে তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। তথ্য প্রযুক্তি অত্যন্ত তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আবারও পৌর নির্বাচন প্রসঙ্গ। অনানুষ্ঠানিকতার আড়ালে জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ পৌরসভা নির্বাচনের প্রার্থীরা। ঘরোয়া আড্ডার মাধ্যমে যেমন নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন তারা, তেমনি মতবিনিময়ের নামে চালাচ্ছেন গণসংযোগও। এক্ষেত্রে সব প্রার্থী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 25 বছর আগে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় রূপ নিল কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এলাকার। এবারের নির্বাচনে তাই প্রধান দু প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে উন্নয়নের অঙ্গীকারকে প্রাধান্য দিচ্ছেন। এখানে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 45 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 10 জন লড়াইয়ে টিকে রয়েছেন। বিগত 5 বছরে যা উন্নয়ন হয়েছে 20 বছরে তা হয়নি। পটিয়া যে একটা ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি জনপদ, সেটা আরো আলোকিত হবে। সারা দেশব্যাপী আমরা একটা মডেল পৌরসভা হিসেবে উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন পাইনি। সুস্থ নির্বাচন হলে মানুষ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ইনশাআল্লাহ আমরা জিতব। অন্যদিকে চন্দনাইশ পৌরসভা অনেকটা নামে পৌরসভা, পুরো এলাকাটি এখনো অনেকটা অনগ্রসর। ভোটাররা আগামী 30 ডিসেম্বর নির্ধারণ করবেন 4 জন মেয়র, 43 জন সাধারণ কাউন্সিলর এবং 5 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ভাগ্য। আমি যদি জিততে পারি ইনশাআল্লাহ আমি সবাইকে নিয়ে এই এলাকায় একটা উন্নয়ন গড়ে তুলবো এবং উন্নয়নে কোনো বৈষম্য আমি করব না। আমি আশাবাদী, এই জন্য আমি অনেক কাজ করেছি এবং বাদ বাকি কিছু কাজ আছে। বন্যার পরিস্থিতির কারণে অনেক রোজগার নষ্ট হয়ে গেছে। আশা করি ইনশাআল্লাহ আগামীতে ওইগুলো পরিপূর্ণ হবে। তবে প্রার্থীরা নানা আশ্বাস দিল, ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। ক্রিয়েটিভ প্রার্থী চাই, যাকে দিয়ে এই পৌরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। সৎ যোগ্য, এটা কন্টেনার থাকার মতো এরকম আরেকটা প্রার্থী আমরা চাই। পটিয়ায় 34,456 জন এবং চন্দনাইশ পৌরসভায় ভোটার রয়েছেন 26,813 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেদের বাণিজ্য সম্প্রসারণ করতে হলে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা মার্সোল ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। 31তম সার্ক চার্টার ডে উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আঞ্চলিকতার পেরিয়েও আন্তর্জাতিকভাবে আমাদের এই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে চাই এবং মানসম্মত পণ্য দিতে পারলে আমরা বিশ্ববাজারে একটা জায়গা অবস্থান নিতে পারব। যখন এই সার্ক গঠন হয়েছে তখন থেকে যদি আমাদের ভিতরে সেই সুদৃঢ়তা, সুহৃদ সম্পর্ক থাকতো এবং সেইভাবে যদি আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের এই অঞ্চল, আমি মনে করি ইউরোপিয়ান যে জোটভুক্ত দেশগুলি তার চেয়ে আমরা খুব বেশি পিছিয়ে থাকতাম না, আমরা প্রায় সমকক্ষ হতে পারতাম। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে পণ্য পরিবহনে শীতলক্ষার তীরে গড়ে উঠছে একাধিক বেসরকারি ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল আইসিটি। এর মধ্যে 2016 সালে নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে 2টি বেসরকারি আইসিটি।
বিশেষজ্ঞরা মনে করছেন, আমদানি রফতানির ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অনুযায়ী এসব নৌ টার্মিনাল আগামী দিনে কন্টেইনার পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে। তবে ব্যবসায়ীদের মতে নৌপথকে জনপ্রিয় করতে পণ্য পরিবহনের খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বর্তমানে বছরে 18 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। আর হামবুর্গ পোর্ট কনসাল্টিং রিপোর্ট অনুসারে 2020 সালে এই বন্দরের হ্যান্ডলিং বেড়ে দাঁড়াবে 30 লাখে। বর্তমানে সড়কপথে ঢাকাগামী 96 ভাগ কন্টেনার পরিবহন হলেও বিশেষজ্ঞরা জানান, আগামীতে এই বিপুল পরিমাণ কন্টেনার সড়ক বা রেলে পরিবহন সম্ভব হবে না। তাই বিভিন্ন সার্ভে রিপোর্টে মুনাফা নিশ্চিত হয়ে ঢাকা ও উত্তর পূর্ব ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলকে টার্গেট করে নারায়ণগঞ্জে আইসিটি নির্মাণ করছে বেশ কিছু বড় শিল্প গ্রুপ। আমাদের দেশের গ্রোথ রেট যদি 6% অ্যাভারেজ থাকে, পানগার মতো আরো 5টা কন্টেনার টার্মিনাল দরকার হবে এবং ঢাকা চিটাগাং সড়ক 8 লেন চলবে না। পানগা, সামিট আর রূপায়ণ এই 3টা চিটাগাং পোর্টের বার্ডেন গুলো সামাল দিতে পারবে। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীদের মতে পরিচালন দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আইসিটি গুলোকে আস্থা অর্জন করতে হবে। তাদের সাকসেস নির্ভর করবে তাদের সার্ভিসের ফ্রিকোয়েন্সি এবং তাদের সার্ভিসের প্রাইসিং। কোন কোন দিন জাহাজগুলো সেলিংস হবে ফ্রম চিটাগং টু আইসিটি, এবং সেটা রেগুলারিটি একদম ঘোষণা করতে হবে। আইসিটি ব্যবহার করে যে খরচটা হবে সেটার দাম কিন্তু কম হতে হবে। আর আইসিটির নির্মাতারা বলছেন, ভৌগোলিক অবস্থানগত সুবিধার পাশাপাশি এসব নৌবন্দর হবে আধুনিক ও ব্যয় সাশ্রয়ী। আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করবো এগুলো সব মডার্ন ইকুইপমেন্ট। ওইটার ওই যে খরচ মাত্র লাগবে 10 থেকে 12,000 টাকা। অপারেশন ফ্লো খুব ফাস্ট হবে, কুইক হবে এবং কোনো ব্রেকডাউন হবে না। একটি ছোট কন্টেনার জাহাজ 150টি ট্রাকের সমপরিমাণ কন্টেনার পরিবহন করে। আগামীতে এসব বেসরকারি আইসিটি সড়ক পথের ওপর বাড়তি চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে ইট ভাটার কারণে রাজশাহী অঞ্চলের ফল ও ফসলের উৎপাদন কমছে। আর চিকিৎসকরা বলছেন, ইট ভাটার দূষিত ধোঁয়ার কারণে মানবদেহেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটাগুলো বন্ধে তৎপর বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী জেলায় 150টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ইট তৈরির কর্মযজ্ঞ। এ সময় দিনরাত নির্গত হয় দূষিত ধোঁয়া। এ কারণে আশেপাশের 2 ও 3 ফসলি জমির উর্বরতা কমে আসায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ কৃষকদের। শুধু ফসলই নয়, উৎপাদন কমেছে বিভিন্ন ফলেরও, এমনটাই অভিমত কৃষি বিশেষজ্ঞদের। যেখানে ইটভাটা স্থাপন করা হয় ঠিক ওই স্থানের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে গাছের উৎপাদন যথেষ্ট কমে যায়। ভাটার কারণে যে আমের গাছে ধরেন টাঠা লাগে, আম হয় না। ইটভাটার দূষিত ধোঁয়ার কারণে ফুসফুস, শ্বাসতন্ত্র সহ মানবদেহের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভাটার ধোঁয়া থেকে গর্ভস্থ শিশু বড় হবে সেটা হয় না। আমাদের ভাষায় আমরা বলি লো বার্থ ওয়েট, তারপরে অ্যাসফেক্সিয়া, তারপরে জন্মের পরে নিউমোনিয়া, এইসব রোগে বাচ্চা আক্রান্ত হতে পারে। তবে নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না জানিয়ে এই কর্মকর্তা জানালেন, নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এই সমস্ত এলাকায় ইটভাটা যদি স্থাপন করে থাকে, তাহলে আমরা সেই ইটভাটাকে উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট বা এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে প্রায় 50টি ইটভাটা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। প্লে অফ নিশ্চিতের ম্যাচে টস হেরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও রংপুর। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদত হোসেনকে 31 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ জামিন দেন। গত 5 অক্টোবর গৃহকর্মী নির্যাতনের মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদনটি খারিজ করে কারাগারে পাঠান আদালত। গত 1 ডিসেম্বর একই মামলায় শাহাদতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত 6 সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে রাজধানীর মিরপুর থানায় মামলাটি করা হয়।
রাজধানীর উত্তর কমলাপুর বাস স্ট্যান্ডে গার্মেন্টসের 3 শ্রমিক নিহত হওয়ার গুজবে সড়ক অবরোধ করে শ্রমিকরা। সকাল 10:30টার দিকে তারা এই সড়ক অবরোধ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। মূলত গতকাল রাত 8টায় বলাকা পরিবহনের একটি বাস চাপায় ওলিও গার্মেন্টসের এক কর্মী নিহত হন। কিন্তু 3 শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কমলাপুর ও এর আশপাশের রাস্তা অবরোধ করে। পরে বিজিএমইএ এর কর্মকর্তারা একজন শ্রমিক মৃত্যুর খবর নিশ্চিত করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। হাসপাতালে 3 জন ভর্তি ছিল। সকালবেলা একজন মারা গেছে, 3 মাসের গর্ভবতী। সকালবেলা আমরা হাসপাতালে ফোন দিছি, হাসপাতাল থেকে খবর আসছে যে 2 জন মারা গেছে, একজন গর্ভবতী আর একজন এমনি মেয়ে মারা গেছে। 3 জন আহত হয়েছে, রিস্কালে একজন যে আহত হইলো ওইটাও লাশ দিতেছে না। অন মনে করেন 3 জন হচ্ছে আমাদের পুরো সমস্যার সমাধান করতেছে না। অ্যাক্সিডেন্ট করছে একদম সাইডে, তারপর সাইডে কোনে তারপর মারা গেছে। 2টা গাড়ি এক লগে আইছে, তার আইডি কার্ড লয়ে গেছে। আমিও মনে করি যে এটা একটা গুজব, এটা কিছু লোক ফায়দা নেওয়ার জন্য একটা গুজব সমাজে করে দিয়েছে, তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে লোক সংখ্যা 1 বা 1 অধিক বা 4 জন। আসলে আমি হসপিটাল সূত্র এবং আমাদের ফিজিক্যালি যেটা পেয়েছি, আমি একজন লোকই পেয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় আহত হয়েছেন ভারতের পাঞ্জাব থেকে আসা শিখ সম্প্রদায়ের 2 সদস্য। পুলিশ জানায়, ভারতের পাঞ্জাব থেকে আসা একটি প্রতিনিধি দলের 40 সদস্য গতরাতে 4টি মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন। তাদের গাড়িবহর সীতাকুণ্ডের পন্থীশিলায় পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে। চালক জানান, ডাকাত দল একটি মাইক্রোবাস থামিয়ে 40,000 রুপি ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সে সময় বাধা দিলে তাদের হামলায় অমরদীপ সিং ও যুগেন্দ্র সিং আহত হয়। ঘটনার কিছুক্ষণ পর টহলরত হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে আহতরা ঢাকায় ফিরতে চাইলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরু নানকের জন্মদিন উপলক্ষে 3 ডিসেম্বর পাঞ্জাব থেকে 40 জনের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস দমনে মুসলিম বন্ধুদের পাশে নিয়ে কাজ করার ওবামার আহ্বানের পরদিন এমন উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে মার্কিন সমাজকে বিভক্ত করতে চাইছেন তিনি। এর আগে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সকল মসজিদ বন্ধ করে দেওয়ার দাবি জানান ট্রাম্প। এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প নাৎসিবাদী আচরণ করছে বলে অভিযোগ করেন মার্কিন মুসলিম নেতারা। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা ঝড় উঠেছে মার্কিন জনগণের মধ্যেও। সোমবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে মুসলমানদের এক হাত নিলেন রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রে মুসলিম উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশের সব মসজিদ বন্ধ করে দেওয়ার দাবি জানান। ট্রাম্প বলেন, মুসলমানরা মার্কিনীদের ঘৃণা করে, যা এদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। সাম্প্রতিক ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সন্ত্রাসী হামলার সঠিক কারণ বের না করা পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ রাখা উচিত। মুসলমানদের প্রবেশ বন্ধ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আইএস বা এ ধরনের উগ্রবাদীদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে ব্যর্থ হব আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো আরেকটি ভয়াবহ জঙ্গি হামলার শিকার হতে চাই না। বিভিন্ন বিষয়ে নানা রকম উদ্ভট বক্তব্য দিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচিত ট্রাম্প এই বক্তব্যের পরপরই নতুন করে তোপের মুখে পড়েন। মার্কিন মুসলিম নেতারা বলেন, ট্রাম্পের বক্তব্য মার্কিন উদারনীতি ও আদর্শের পরিপন্থী। যুক্তরাষ্ট্রে সম্প্রতি দানা বাঁধতে থাকা মুসলিম ভীতি দূর করতে মুসলিম নেতাদের একজোট হওয়ার আহ্বান জানান তারা। আমরা ট্রাম্পের বক্তব্যে মর্মাহত। তিনি শত বছরের মার্কিন আদর্শকে অপমান করেছেন। মুসলমানরা আমাদের সমাজের অংশ। তাদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য নাৎসিবাদী আচরণের শামিল। ট্রাম্পের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি? যে সান বার্নার্ডিনো হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিয়ে বিতর্কের শুরু, সেই অঞ্চলের অমুসলিম জনগণও মনে করে ট্রাম্পের দাবি অযৌক্তিক। আমেরিকার সব মানুষের জন্য। আমার মনে হয় না জঙ্গিদের ভয়ে আমাদের মূল আদর্শ থেকে সরে আসা উচিত। ইসলাম বা মুসলিম কোনো লেবেল লাগিয়ে এই সমাজকে বিভক্ত করার কোনো মানে হয় না।
about certain things that he was saying. I don't exactly agree with that. America was... ট্রাম্প বরাবরই এ ধরনের আজগুবি কথা বলেন, এটা তার প্রচারণার একটা কৌশল মাত্র। ওবামা যা বলেছেন স্পষ্টই বোঝা যায় মার্কিন সমাজের ভালোর জন্য সেটাই যৌক্তিক। That's what our founding fathers saw. ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকেও। এই বক্তব্যকে মার্কিন নীতি ও জাতীয় নিরাপত্তা বিরোধী বলে সমালোচনা করেন হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট। ট্রাম্প মার্কিন ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি একমত পোষণ বা বিরোধিতা না করে রিপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রত্যাশী বেন কারসন বলেন, মার্কিনীদের নিরাপত্তার খাতিরেই ইরাক সিরিয়া থেকে আসা মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে হবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। বিপিএল এর খবর। প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে চিটাগাংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ 4 উইকেটে 35 রান। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছে ঢাকা ডায়নামাইটস। শুরুতে ওপেনার সৈকত আলীর সাথে ব্যাটিংয়ে নামেন ইয়াসির শাহ। প্রথম দিকে দুই ওপেনারই বেশ দেখে শুনে ব্যাট করতে থাকেন, কিন্তু ম্যাচের তৃতীয় ওভারেই আসিফ হোসেনের বলে ব্যক্তিগত 10 ও দলীয় 13 রানে সাজঘরে ফেরেন ইয়াসির। আর পরের ওভারে ব্যক্তিগত 3 রানে শফিউল ইসলামের বলে তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৈকত। পরে দলের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক সাঙ্গাকারা। তাকে সঙ্গ দিতে নেমে মোহাম্মদ হাফিজ স্কোরবোর্ডে মাত্র 1 রান যোগ করেই সাজঘরের পথ ধরেন। নতুন ব্যাটসম্যান নাসির হোসেনকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন সাঙ্গাকারা। এদিকে দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে দুই দল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরই মধ্যে দু দলের প্লে অফ নিশ্চিত হয়েছে। তবে শীর্ষস্থান দখলে লড়াই হওয়ায় কোনো দলই ছাড় দেবে না। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ারে, তাই এই ম্যাচে জিতে কিছুটা এগিয়ে থাকতে চাইবে দু দলই। জয় দিয়ে গ্রুপ পর্ব শুরু করার শেষটাও জয় দিয়েই করতে চাইবে রংপুর। এর আগে কুমিল্লার বিপক্ষে প্রথম লেগের দেখায় বড় ব্যবধানে হেরেছিল রংপুর। সেই ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে কুমিল্লার জয় রথ অব্যাহত আছে ঢাকাতেও। অধিনায়ক মাশরাফির ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও এ ম্যাচেও মাঠে দেখা যেতে পারে তাকে। তার দলের শক্তি বাড়াতে ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল। তাই আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে কুমিল্লা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পৌর নির্বাচনে কৌশল নির্ধারণে আওয়ামী লীগ বিএনপির যৌথ সভা। গণতন্ত্রের সাথে নির্বাচনে গেছে বিএনপি, বললেন ফখরুল। এখন থেকেই শুরু করছে মিথ্যাচার, জবাব নাসিমের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আপিল শুনানি শেষ। রায় 6 জানুয়ারি। বহাল থাকবে ফাঁসির রায়, আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। বিশ্বের যে কোনো দেশের চেয়ে নিরাপদ বাংলাদেশ। জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই, ফেনীতে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার 4 দশকে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন। পরীক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। এবং মুসলমানদের বন্ধু হিসেবে পাশে রাখতে ওবামার ঘোষণার একদিন পর তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।